আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ৪। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। আমজাদ সিকদারের মেজাজ তুঙ্গে। ক্রমে ক্রমে ফুঁসছে পুরো নাকের পাটা। দাঁত কিরমিরিয়ে দোল খাচ্ছেন কেদারায়। তন্মধ্যে ঘরে ঢুকলেন মীরা বেগম। সন্তর্পণে দৌড় চাপিয়ে নরম পায়ে এগিয়ে এলেন। স্বামীর রাগত মুখ চোখ দেখে অতিষ্ঠ ভঙ্গিতে দুদিকে মাথা দোলালেন। সুস্থে ধীরে বললেন, শুনছেন? আমজাদ শিকদার তাকালেন না। একই রকম গাঢ় হয়ে বসে রইলেন। মীরা বেগমের বুঝতে বাকি নেই জল কতদূর গড়িয়েছে। যে বাড়িতে গাছের পাতা নড়ে না তার হুকুম ছাড়া, সেখানে মেয়ের শিক্ষক পরিবর্তন, তাও আবার যে ছেলেকে ঠিক করেছেন স্বয়ং তিনি। মীরা বেগম অথই জলে পড়লেন যেন। কি বলবেন কি করবেন বুঝে উঠতে পারছেন না। ওদিকে ধেড়ে মেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, আর এদিকে বাপ বোম হয়ে বসে আছে। সাথে বাড়িতে এসেছে ধূসরের বান্ধবী। এই মুহূর্তে কোন দিক সামলাবে, জুৎসই হবে কিছুতেই মাথায় ঢুকলো না। তখন আমজাদ শিকদার মেয়ের কান্না শুনেও ঘরে গিয়েছিলেন। যখন শুনলেন আসল ঘটনা, টুর শব্দ না করে হনহনিয়ে চলে এলেন কামরায়। মীরা বেগম ভালো করেই জানেন বাড়িতে বাইরের লোক থাকতে আমজাদ শিকদার রাগ ঢাক গিলে ফেলেছেন। কিন্তু যেই মুহূর্তে মেয়েটি চলে যাবে, বোম ব্লাস্ট হবে তৎক্ষণাৎ। আর এই বিস্ফোরণের কার কি ক্ষয় হবে না জানলেও ধূসরের যে বিপদ আছে সে বিস্ময় সুনিশ্চিত। তাই তো সব কিছু ফেলে ঝুলে স্বামীর পেছন পেছন এলেন, যাতে মেজাজি মানুষটাকে বুঝিয়ে শুনে একটু শান্ত করা যায়। আর যাই হোক, মারিয়া মেয়েটা যে কি মার্জিত সে তার আচরণেই বোঝা যায়। এই মেয়ের কাছে পড়লে পিউ নির্দ্বিধায় ভালো রেজাল্ট করবে আশা আছে। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? গুরুগম্ভীর সুরটায় নেড়েচেড়ে উঠলেন মীরা বেগম। ধ্যান জ্ঞান ছুটে গেল। ততস্থ হয়ে তাকালেন স্বামীর দিকে। আমজাদ শিকদার তখনও চেয়ে আরেক দিকে। মীরা বেগম নরম কণ্ঠে বললেন, আপনি কি রাগ করেছেন? করার কথা নয় বলছো? পাল্টা প্রশ্নে মীরা বেগম ভ্রু গুটিয়ে বললেন, রাগ করবেন কেন? ধূসর। প্রতিমধ্যে খেকিয়ে উঠলেন আমজাদ, চুপ করো, সারাক্ষণ ধূসর ধূসর। ওর সাহস কি করে হয় আমার ঠিক করা ছেলেটাকে ছাড়িয়ে নিজের টিচার নিয়ে আসতে? এভাবে বলছেন কেন? পিউ কি ধূসরের পর কেউ? ও কি খারাপ চাইবে মেয়েটার? নির্ঘাত ফয়সালের পড়ানোর ধরন ওর ভালো লাগেনি বলে মানা করেছে। এমনি এমনি কোনো কাজ করার মতো ছেলে আমাদের ধূসর নয়। আমজাদ শিকদার দাঁত চেপে চোখ বুজে শ্বাস ফেলে তাকালেন, বললেন, যে ছেলে নিজের ভালোই বুঝে না সে কি করে আমার মেয়ের ভালো বুঝবে? এত টাকা পয়সা খরচ করে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম, আশা করলাম ফিরে এসে শক্ত হাতে ব্যবসা সামলাবে। কিন্তু না, সে ব্যস্ত অন্য নেতাদের পেছনে চামচামি করার। বেকার বনে ঘুরে বেড়াচ্ছে। এই না কি আবার এমনি এমনি কোনো কাজ করে না? ধূসরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার মীরা বেগমের মুখ চুপসে এলো। সাফাই গিয়ে বললেন, এভাবে বলছো কেন? ধূসর বেকার কে বলেছে? রাজনীতি কি পেশা নয়? ও তো আপনাদের টাকায় এক জোড়া জুতোও কেনে না, তাহলে কথায় কথায় ছেলেটাকে এত হ্যায় করে কথা বলেন কেন? আমজাদ শিকদার চোখ মুখ কুঁচকে বললেন, রুবাইদার থেকেও এই ছেলের প্রতি দেখছি তোমার বেশি টান। ওকে কিছু বললেই কোমর বেঁধে ঝগড়া করতে আসো। ছেলে কি রুবাইদার একা? এই বাড়ির প্রত্যেকটা সন্তান আমাদের প্রত্যেকের। এসব তো আপনি নিজেই আমাকে শিখিয়েছেন। আর আপনি নিজেও কি ধূসরের কম ভালোবাসেন? ছেলেটা এখন আপনার কথার বিরোধী করে, মন মতো কাজ বাজ করে না বলে আপনার এত হম্বিদম্বি। না হলে এরকমটা আপনিও করতেন না, আমি ভালোই জানি। আচ্ছা সব বাদ, একটা কথা তো অস্বীকার করতে পারবেন না, ধূসরের মতো রেজাল্ট আমাদের এই তল্লাটে কজনের আছে বলুন তো? পড়াশোনায় ওর মতো দুর্দান্ত মাথার ব্রেইনই বা কার আছে? তাই এসব ক্ষেত্রে আমার থেকে ও বেশি ভালো বুঝবে, তাই না? যুক্তিটা মানানসই। ভেতর ভেতর আমজাদ শিকদার নিজেও জানেন ধূসরের পড়াশোনায় এই গুণের কথা। সাথে ছেলে মাত্রাধিক বুদ্ধিদারী। অফিসের লোকজনের সঙ্গে বন্ধু বান্ধবের সাথে একসময় নিজেও গুণগান গেয়েছেন এই ছেলেকে নিয়ে। আর এখন দুঃখটা সেখানে। শুকনো হাসলেন তিনি। আফসোস করে বললেন, কি লাভ হলো এত ভালো ব্রেন দিয়ে? না পারলো একটা ডাক্তার হতে, না পারলো ইঞ্জিনিয়ার। অপ্রাত্রে দান সব। মীরা বেগম এতক্ষণ কোমল সুরে কথা বললেও এবার খেয়েই হারালেন। কঠিন কিছু জীবের ডগায় এলো, বলতে পারলেন না।
স্বামীর মুখের উপর কড়া জবাব দেওয়ার অভদ্রতা হবেন তার স্বামীর মুখের উপর কড়া জবাব দেওয়ার অভদ্রতা হবে না তাকে দিয়ে। তাই মিনমিনে করে বললেন, সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো কথা নেই। ধূসরের প্রতি আমাদের বিশ্বাস আছে। ও ঠিক একদিন অনেক বড় নেতা হবে। সেদিন আপনিও ওর কাজে বুক ফুলিয়ে গর্ব করে বলবেন, ও আমাদের বাড়ির ছেলে, আমার বংশের গৌরব। আমজাদ শিকদার বিদ্রুপাত্মক হেসে উড়িয়ে দিলেন কথাটা। দীর্ঘ শ্বাস ফেলে দুপাশে মাথা নেড়ে বললেন, তাহলে তো হয়েই যেত। হবে একদিন না একদিন, আমার কথাটা ফলবে ইনশাল্লাহ। তাই আপনার কাছে এখন অনুরোধ করছি, এই বিষয় নিয়ে আর কোনো ঝামেলা নাইবা করলেন। পিও এর এতেই ভালো হবে দেখবেন, ভীষণ ভালো রেজাল্ট করবে ও। মিলিয়ে নিন। স্ত্রীর আত্মবিশ্বাস দেখে অবাক না হয়ে পারলেন না আমজাদ। কী পরিমাণ ভরসা থাকলে মানুষ এরকম আজগুবি কথাবার্তা বলে। নতুন করে বিতর্ক করতে ইচ্ছেও করল না তার। একটা কথা ঠিক, পিওর জন্যে ধূসরের কোনো সিদ্ধান্ত কখনই খারাপ হবে না, এই বিশ্বাস তার নিজেরও আছে। যার দরুন ধূসর পিওকে শাসন করলে তিনি ভান করেন দেখেও না দেখার। কিন্তু যে ছেলে তাদের কাউকে মানে না, সে ছেলের বাকিদের বেলায় কেন এক কঠোরতা থাকবে? এটা কি মেনে নেওয়ার মতো নয়? আবার ধূসরকে কিছু বলা মানে এ বাড়ির নারীর সদস্যরা হামলে পড়া এক প্রকার। আমজাদ শিকদার ভাবক ভঙ্গিতে চুপ করে বসে থাকলেন। পরিস্থিতি অনুকূল বুঝতে পেরে ঠোঁটে হাসি ফুটল মিনা বেগমের। গদগদ হয়ে শুধালেন, আপনাকে এক কাপ চা বানিয়ে দিই? আমজাদ শিকদার উত্তর দিলেন না। মিনা বেগম ফের বললেন, মাথাটা কি এখনো গরম? লেবুর শরবত দেব না কি এক গ্লাস? আমজাদ শিকদার রেগেমেগে বললেন, খুচরো আলাপ বাদ দিয়ে আপাতত আমার চোখের সামনে থেকে বিদায় হও। মিনা বেগম থতমত খেয়ে স্বামীর অকস্মাৎ চেতে যাচ্ছি বলে দ্রুত পায়ে ঘর ছাড়লেন। আমজাদ শিকদারের মেজাজ ঠিক হলো না, হবেও না। বিষয়টা বুঝতেই তিনি উঠে দাঁড়ালেন। ওয়ার্ড্রপের ড্রয়ার থেকে শার্ট বের করে ফতুয়ার উপরেই পরে ফেললেন। এখন বাড়িতেও থাকবেন না। ভাবভঙ্গি ঠিক করতে হলে হাওয়া বাতাস খেয়ে আসতে হবে বাইরে। পিউ নামের মতোই ছোটোখাটো শক্তির অধিকারী মেয়েটির দুর্দশা কমার নয়, উল্টে হৈ হৈ করে বাড়ছে। তখন দরজার ছিটকিনি টানার আগেই ভূতের মতন হাজির হলো ধূসর। এক হাত দিয়ে ঠেকিয়ে ধরল দরজাটা। পিউ ঘাবড়ে গেল, হাত ছাড়ল না। পাল্টা জোর খাটালো সে। দরজা আজ লাগিয়েই ছাড়বে। কোনোভাবে দরজা আটকাতে না পারলে আজ আর রক্ষে নেই। কিন্তু দুর্ভাগ্য, ধূসরের মতো বলিষ্ঠ পুরুষের গায়ের জোরের নিকট মেয়েটার যে দুগ্ধপোষ্য শিশু। ধূসরের পিছন থেকে পুষ্প আর পিওর পিছনে রুবাইদা বেগম। দুজন বোকার মতন তাকিয়ে তাকিয়ে দেখছেন ওদের কাণ্ড। শেষমেশ লড়াইয়ে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই দমে গেল পিউ। দরজা ছেড়ে দিয়ে এক লাফে গিয়ে লুকালো রুবাইদার বেগমের পিছনে। ভীতু আর্তনাদ করে বলল, ও মেজমা, আমাকে বাঁচাও। রুবাইদা বেগম আশ্বস্ত করলেন, কিচ্ছু হবে না, আমি আছি তো। কাজ হলো না তাতে। পিউ অস্থির হয়ে বলল, না, আমাকে মারবে তোমার ছেলে। ধূসর ঘরের ভেতর পা রাখতেই পিউ আতকে চিৎকার ছুড়ল। পুনরায় বাচ্চাদের মতো কেঁদে উঠল। রুবাইদা বেগম ওকে আড়াল করে বললেন, ধূসর, কিছু বলবি না ওকে। ধূসরের কানে কথাটা পৌঁছলো কিনা বোঝা গেল না। সে আগুন চোখে চেয়ে রইল পিউর দিকে। মেয়েটার রুহু শুকিয়ে গেল এতেই। ধূসর গম্ভীর কণ্ঠে হুকুম ছুড়ল, সামনে আয়। পিউ আরও জোরে সোরে আগলে ধরল রুবাইদা বেগমকে। ও মেজুমা, মেজুমা, আমাকে বাঁচাও, আমি শেষ। রুবাইদা বেগম চোখ রাঙালেন ছেলেকে। ধূসর, কি হচ্ছে কি? ভয় পাচ্ছে তো মেয়েটা, বারণ করেছি না তোকে? ধূসরের শক্তপোক্ত চিবুক মটমট করে উঠল। এখন ভয় পাচ্ছে কেন? এরকম করার আগে মাথা থাকে না? মারিয়া কি মনে করবে? একবারও ভেবেছে কি চাইছে ও? আমার সম্মানটা মাটিতে মেশাতে। মা, তুমি সরো, আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। ও কেন এরকম করলো বলতে হবে আমাকে। এখনই তুই সামনে আসবি পিও, খুব খারাপ হবে না হলে। পিওর হাত পা থরথর করে কাঁপছে। এক প্রকার আষ্টেপৃষ্টে খামচে ধরে রেখেছে মেজমাকে। রুবাইদা বেগম হাজার বলে কয়েও ছেলেকে বোঝাতে পারলেন না। ধূসরের টকটকে মুখমণ্ডল দেখেই বোঝা যাচ্ছে কি মারাত্মক রেগে গেছে। কিন্তু ওকে খবরটা দিল কে? পিউ কিছুতেই চোখ তুলল না। সে পায়ের পাতার দিক চপ ভীত শস্ত্র চেয়ে কাদায় ব্যস্ত। সকালে কার মুখ দেখে উঠেছিল আজ? এতটা খারাপ তো কোনো দিন যায় না।
ধূসর হুঙ্কার দিল, সামনে আসবি না। পিউ কেঁপে ওঠে, আরও দৃঢ় করে আগলে ধরে রুবাইদা বেগমকে। ভদ্রমহিলা সাংঘাতিক বিপাকে পড়লেন যেন, দুজনের কোনটাকে সামলাবেন বুঝে উঠতে পারলেন না। মেয়েটাকে বাঁচাতে বাপ চাচা কাউকে ডাকবেন, তাও হবে না, বিশ্রী রকমের ঝামেলা হবে তবে। শেষমেশ উপায় না দেখে রুবাইদা বেগম বললেন, থাক রে ধূসর, পিউ মারিয়ার কাছেই পড়বে, এমন আর কখনো করবে না, রাগ করিস না, থাক। পিউ কান্না থামিয়ে ভুরু কুঁচকালো, বলতে চাইল কিছুতেই আমি ওই মেয়ের কাছে পড়ব না। পরপর ধূসরের লালিত চোখ দেখে আটসাট হয়ে ঢোক গেল। ধূসর পুরো কণ্ঠে বলল, কথাটা ওর মুখ থেকে বলতে বলো। রুবাইদা বেগম পিউর দিকে ঘাড় কাত করে তাকালেন, মোলায়েম কণ্ঠে বললেন, বল মা, তুই মারিয়ার কাছে পড়বি না, বল। সাথে চোখ দিয়ে হ্যাঁ বলতে ইশারা করলেন তিনি। মনের মধ্যে সকল বিরোধিতা চাপা দিয়ে ধূসরের ভয়ে উপরে নিচে মাথা দুলালো পিউ। পড়বে সে। রুবাইদা বেগম সঙ্গে সঙ্গে প্রশস্ত হেসে বললেন, দেখলি মেয়েটা কত লক্ষ্মী। ধূসরের ক্রোধিত মুখশ্রী ক্ষান্ত হলো খানিক, গম্ভীর কণ্ঠে তর্জন দিল, এক্ষুনি ফ্রেশ হয়ে টেবিলে বস, আমি মারিয়াকে পাঠাচ্ছি। নতুন কোনো নাটক করলে। না না, ও কিছু করবে না, তুই যা বাবা, যা। ধূসর তির্যক দৃষ্টিতে আর চোখে একবার দেখে নিল পিউকে। শব্দযুক্ত কদমে ঘর ছাড়ল এরপর। পিউর নিচের অধর উল্টে পাল্টে উঠে এলো চূড়ায়। কষ্টে রাগে দুঃখে মন চাইল বারান্দা থেকে ঝাঁপ দিতে। ধূসর ভাই এই মেয়ের জন্য এত কিছু বলে গেল, রাগ দেখালো, এতটা গুরুত্ব তো আমাকেও দেননি। পিউ ঝরঝর করে কাঁদবে এর আগেই রুবাইদা বেগম গাল ধরে বললেন, ইস কি অবস্থা চেহারার, জামা চোখে মুখে একটু পানি দিয়ে আয়, খিদে পেয়েছে, খাবে কিছু। পিউ দুপাশে মাথা নাড়ালো, নাক টেনে বেসিনের দিকে হাঁটা ধরল। পুষ্প খাম্বার মতো সোজা হয়ে দাঁড়িয়ে এতক্ষণ নীরব দর্শক বনে দেখেছে সব। পিউ পাশ কাটিয়ে যাওয়ার সময় দুঃখী কণ্ঠে বলল, কেন তুই শুধু শুধু কান্নাকাটি করতে গেলি, ধূসর ভাইয়া আসতেই তো হাওয়া বেরিয়ে গেল সব। পিউ ছ্যাট করে উঠে বলল, তুই যে আজকাল কোথায় কোথায় উকি মারছিস, আব্বুকে গিয়ে বলবো। তৎক্ষণাৎ মেয়েটা চিপসে যায়। পিউ আর কিছু বলল না, তবে মনে মনে জোরালো প্রতিজ্ঞা করলো, এখন যত কাঁদাচ্ছে ধূসর ভাই সব কড়াই গন্ডায় শোধ করব এই একদিন। পিউ ঠিকঠাক হয়ে টেবিলে বসার পরেই মারিয়া পড়াতে এলো। মিলা বেগম ঠোঁটে সেই ক্ষণে বিজয়ের চাপা হাসি ফুটল, গর্বিত হলেন। তার ঘাড়তেরা মেয়েকে ঠিক করতে ধূসরের জুড়ি নেই, কিন্তু কথা হলো ওকে ডাকলো কে। প্রত্যেকের এই এক প্রশ্ন, অথচ জবাব পাওয়া গেল না। পিওর কান্না বন্ধ হলেও হেঁচকি চলছে, নাক টানছে। মারিয়া সহজ স্বাভাবিকভাবে পড়াতে শুরু করলো। হাবভাব দেখে বোঝায় উপায় নেই বাড়িতে ঢোকার পরপরই কি লস্কা কাণ্ড ঘটেছে। মারিয়া জিজ্ঞেস করলো, আজ তো প্রথম দিন, কি পড়বে পিউ। পিউ থমথমে কণ্ঠে জবাব দিল, আপনার যা মন চায় পড়ান। না, তোমার একটা। কথার মধ্যেই প্রবেশ করলো ধূসর, সোজা মারিয়াকে শুধালো, কোনো সমস্যা হচ্ছে মারিয়া। আওয়াজ শুনে পিউ পিছনে ঘুরে তাকালো না। মারিয়ার পেছন থেকে থাই গ্লাসের দিক তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। ধূসরের প্রতিবিম্ব স্পষ্ট সেখানে। মারিয়া মৃদু হেসে বলল, না না, সমস্যা হচ্ছে না, বরং তোমার বাড়ির লোকেরা এত অমায়িক, আমার তো ভালোই লাগছে। পিউ দাঁত কপাটে চেপে ধরল। মেয়েটি তার ধূসর ভাইকে তুমি তুমি করছে কেন। ধূসর অমত্ত জবাব দিল, বেশ, কোনো কিছু প্রয়োজন হলে বড় মাকে বলবে, সংকোচ করবে না, আমি আসি। পিউয়ের মেজাজ খারাপ মাত্রা ছাড়ালো, কলমের নিবটা শক্ত হাতে চেপে ধরল খাতার সাদা পৃষ্ঠায়। খুব তাড়াতাড়ি এই মারিয়াকে তাড়াতে হবে, না হলে ভালো মন্দ বলা যায় না। দেখা গেল এই মেয়েই তার জীবনে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হলো। রিস্ক তো নেওয়া যাবে না। মিটিং শুরু হওয়ার কথা ছিল যখন, তার থেকেও 1 ঘন্টা পার হয়েছে, অথচ এখনও পার্লামেন্ট হাজির হয়নি ধূসর। ইকবাল বারবার হাতঘড়ি দেখছে, দু হাতে কোমরে ঠেকিয়ে উদগ্রীব হয়ে তাকাচ্ছে গেটের দিকে, কিন্তু তবুও বিরক্তির ছিটেফোঁটা দেখা যাচ্ছে না চেহারায়। এই যে এতক্ষণ ধরে ধূসর আসেনি, এটাই যেন স্বাভাবিক। তবে বাকিরা অধৈর্য হয়ে পড়েছে, বসে বসে ঝিমোচ্ছে কেউ কেউ। এতটা সময় বসতে বসতে পিঠ ধরে গেছে অনেকের, কিন্তু টু শব্দ করা চলবে না। ইকবালের ঘোষণা, যখন ধূসর না এলে মিটিং শুরু হবে না, তখন হবেই না।
আর সভাপতির মুখের উপর কথা বলার জন্য যেটুকু বক্ষপিক প্রয়োজন তা ওদের নেই। ইকবালের গ্রুপের আরও একজন হলো সোহেল। একই সাথে পড়াশোনা করেছে সেও। এই 1 ঘন্টায় এই অবধি 4টি সিগারেট টেনেছে। এই মাথা থেকে ও মাথা হেঁটেছে। হাত নিষ্পিস করছিল ধূসরকে ফোন করতে, অথচ ইকবালের কড়া নির্দেশ ফোন করা চলবে না। ধূসর কি না কি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, সেখানে ডিস্টার্ব করলেই কাটা যাবে গর্দান। সোহেল বড় করে হাই তুলল। ঘুম পাচ্ছে এখন, আর ধৈর্য রাখতে না পেরে শেষে উঠে এলো ইকবালের নিকট। ছেলেটা এখনো ওভাবে দাঁড়িয়ে। সোহেল কপাল গুছিয়ে বলল, হ্যাঁ রে ভাই, আর কতক্ষণ লাগবে ওর? ফোন কর না এবার। ইকবাল তাকালো না, গেটের পানে চোখ রেখেই উত্তর দিল, না, চলে আসবে। সোহেল চপবর্গীয় শব্দ করে বলল, বুঝলাম না, তোর মিটিং শুরু করতে ধূসরকেই কেন লাগবে? তুই হলি এখানকার সভাপতি, আর ধূসরসহ সভাপতি। ওর থেকে তোর বেশি ক্ষমতা? তুই শুরু করলেই তো হয়, তাই না? ইকবাল ফিরল ওর দিকে, মুচকি হেসে বলল, ধূসর তোকে ঠিক নামেই ডাকে, তুই আসলে ছাগল। সোহেলের উদ্বিগ্ন মুখ চোখ শিথিল হলো, কালো হয়ে এলো সাথে সাথে। মন খারাপ করে বলল, আজ পেটের মধ্যে ইয়ারফোনের প্যাচ নেই বলে এভাবে বললি? এই, তুই আমার ছোটবেলার বন্ধু? ইকবাল আবার হাসলো, সোহেলের কাঁধে পেঁচিয়ে বলল, গাধা, মজাও বুঝিস না? শোন, আজ থেকে একটা সহজ কথা বুঝিয়ে দিই, সেটা হলো ধূসরের একার মাথায় যা বুদ্ধি তা তোর আর আমার দুটো মাথা এক জায়গায় করলেও হবে না, বুঝলি? সোহেল বোকা বোকা চাউনিতে তাকিয়ে মাথা নাড়ালো। বুঝিনি। একবার বলল, জানতাম তুই বুঝবি না। আচ্ছা দেখ, ও অবধি যত মিটিং আলোচনা আমরা করেছি তাতে সব থেকে বেশি কথা বলে কে? ধূসর। আমরা যদি কোনো সিদ্ধান্ত নিই সবার আগে সেটা উপস্থাপনা করে কে? ধূসর। যে কোনো ঝুট ঝামেলা মেটাতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে কে? সোহেল এবারও মাথা দুলিয়ে বলল, ধূসর। তাহলে সব থেকে বেশি কৃতিত্ব কার? ধূসরের। ইকবাল ওর কাঁধ চাপড়ে বলল, সাব্বাস, বুদ্ধি খুলেছে। তোকে একটা সিক্রেট বলি শোন। এরপর ইকবাল ফিসফিস করে বলল, আমি নামেই সভাপতি আর ধূসর নামেই সহ সভাপতি, বুঝেছিস? সোহেল মাথা চুলকে বলল, না। আহাম্মক। এর মধ্যে ধূসরের বাইকের শব্দ পেল ইকবাল। সোহেলকে রেখে এগিয়ে গেল ওর দিকে। ধূসর বাইক স্ট্যান্ড করছে কেবল। ইকবাল গিয়েই বলল, কিরে শালা, মিটলো তোর কাজ? ধূসর ছোট করে জবাব দিল, হুম। পরপর চোখ সরু করে বলল, তোর শালা আমি? ইকবাল লজ্জা পেয়ে ঘাড় চুলকালো। প্রসঙ্গ এড়াতে বলল, তা তোর ক্লান্ত লাগছে না? এই বয়সে বিয়ে ছাড়াই বাচ্চা সামলাচ্ছিস যে? ধূসর একদম স্বাভাবিক কণ্ঠে বলল, জানতাম এরকম কিছুই ঘটবে, প্রস্তুত ছিলাম। ইকবাল বড় করে শ্বাস টেনে বলল, বুঝলাম, এসব তোর দ্বারাই সম্ভব। আচ্ছা চল এবার, অনেক সময় গেছে, আসল কাজ শুরু করি। রাত 8টা বাজে। পুষ্পর বিছানায় তদন্ত কমিটি বসেছে। সুমনা বেগম, পুষ্প আর পিউ অংশ নিয়েছে সেখানে। সম্পর্কে সুমনা বেগম ওদের চাচি হলো মেশিনটিক বন্ধুর মতন। আপাতত 3জনের একটাই প্রশ্ন, ধূসরকে খবরটা দিল কে? পিউ ভেবেছিল পুষ্প আনিয়েছে ধূসরকে, সেজন্যই তো তখন চটপটে দেখালো ওরকম। পরে জানলো পুষ্প কিছুই জানে না এসবের। একে একে বাড়ির প্রত্যেককে সে জিজ্ঞেস করছে, ঘর শত্রু বিভীষণের কাজটা কে করলো? ধূসর ওই সময় না এলে মারিয়ার কাছে জোরপূর্বক পড়তে হতো না তার। উল্টো তার কান্নাকাটি দেখে বাবা ঠিক পাঠিয়ে দিতেন মেয়েটিকে। ধ্যাত, সব মাটি। শালা পরামর্শ করেও কোনো উত্তর পাওয়া গেলও না যখন সবার হার মেনে বসে রইল। ক্ষণকালো নীরবতা চলল 3জনের। হঠাৎ পুষ্প শুধালো, আচ্ছা মারিয়া আপু কেমন পড়ান? পিউয়ের অভিব্যক্তি মুহূর্তে পাল্টালো, যেন শুনল তার জাতশত্রুর নাম। ইচ্ছে হলো বলবে, বিশ্রী পড়ায়, বাজে পড়ায়, এত খারাপ পড়ায় কেউ পড়ায় না। পরে ভাবলো মিথ্যে বলে লাভ নেই, হাস্যহীন জবাব দিল, একদিন পরে বুঝিনি, অপেক্ষা করো, 2 দিন পর জানাবো। পুষ্প মিটিমিটি হেসে বলল, ধূসর ভাই আজ যা দিল না পিউকে, ছোট মা। ওনাকে দেখে ওর হাত পা এরকম কাঁপছিল দেখো। পিউর কাঁপাকাঁপিকে অনুকরণ করে দেখালো পুষ্প। সুমনা বেগম ও হেসে উঠলেন। পিউ যেতে বলল, ওনাকে দেখলে তুই বোধহয় কাঁপিস না।
সেদিন যখন ধূসর ভাই তোকে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিল, মনে আছে? ভয়ে দরজা আটকে বসেছিলি। পুষ্পর কথা বন্ধ হয়ে গেল, হাসি হাসি মুখটাও দপ করে নিভে গেল। মিনমিন করে বলল, ওটা তো পিউ পরিমধ্যেই বলল, থাক থাক, এমনি না, কি আমার জানা আছে। সুমনা বেগম বললেন, আহ তোরা ঝগড়া করিস না। আর ও পিউ, তুইও বা মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? হাস একটু, চল লুডো খেলি আমরা। পিউ দীর্ঘশ্বাস ফেলে বলল, না গো ছোটো মা, ভাল লাগছে না আমার। যতক্ষণ অবধি না জানবো ধূসর ভাইকে ফোন করলো ততক্ষণ অবধি শান্তি নেই। অথচ মনে মনে বলল, যতক্ষণ অবধি ওই মারি পেতনিকে না তাড়াবো ততক্ষণ অবধি ঘুম হবে না আমার। হঠাৎই দরজার দাঁড়ালো রাদিফ। হৈ হৈ করে বলল, বড় ভাইয়াকে তো ফোন আমি করেছি পিউপু। সকলে চকিতে তাকালো ওর দিকে। পুষ্প অবাক হয়ে বলল, তুই কেন? রাদিফ আর হাফ জিন্স প্যান্টের পকেটে হাত ভরে দুপা এগিয়ে গেল। ভীষণ ভাব নিয়ে বলল, কেন আবার? পিউপুকে বকা খাওয়াতে। এমন কিউট আপুটাকে দেখে পিউপু যেভাবে কান্নাকাটি লাগালো, আমার ভারী খারাপ লাগছিল। ওই জন্যই না আম্মুর ফোন থেকে ভাইয়াকে কলটা করেছি। প্রত্যেকে হাঁ করে রাদিফের মুখের দিকে তাকিয়ে রইল। পিউ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুই আমার ভাই না, দুশ্মন। বাইরে মেয়েটার জন্য আমাকে বকা খাওয়াতে এত ইচ্ছে জাগলো তোর? রাদীপ দাঁত বার করে হেসে বলল, সরি পিউপু, কিছু মনে করো না। ভাইয়াকে না জানালে বড় চাচ্চু মারিয়াপুকে পাঠিয়ে দিতেন। আমি কিছুই তো হতে দিতে পারি না। ওনার চুলগুলো দেখেছো তোমরা? কি সুন্দর আর লম্বা। আর তোমরা কি করো? কেটে কুটে সব ছোট করে রাখো, ছাগলের দাড়ির মতন। ভালো লাগে না। তীব্র অনীহা প্রকাশ করলো রাদিফ। পিউ নাক ফুলিয়ে বলল, তবে রে দাঁড়া। বিপদ সংকেত পেতেই দৌড় লাগালো রাদিফ। পিছনে ছুটল পিউ। আজ এই পিচ্চির 12টা বাজাবে। দাঁড়া বলছি, দাঁড়া রাদিফ। রাদিফ ছুটতে ছুটতে বলল, পাগল নাকি আমি দাঁড়াই আর তুমি আমাকে ইচ্ছে মতো কেলাও? দেখতে দেখতে রাদিফ সিঁড়ি বেয়ে নেমে গেল। পিউ একই রকম ছুটছে পিছনে। জবা বেগম টেবিলে মুছতে মুছতে সাবধানী বাণী দিলেন, আহা আস্তে, পড়ে যাবি। রাদিফ খিলখিল করে হেসে দাঁড়িয়ে পড়ল সদর দরজার সামনে। মাথা নেড়ে নেড়ে বলল, এসো ধরবে, এসো। পিউ ধরতে এগোতেই রাদিফ সরে গেল। ঠিক সেই সময় হাজির হলো সাদিফ। অফিস থেকে ফিরেছে সে। অমনি সংঘর্ষ হলো সাদিফের বুকের সঙ্গে। ধাক্কার টাল সামলাতে না পেরে 2 ফুটের পিউ ছিটকে পড়ল মেঝেতে। সাদিফ পড়তে পড়তে দেয়াল ধরে সামলালো নিজেকে। তবে চোখের চশমাখানা নিস্তার পেল না। বেচারা খসে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। দৃশ্যটা দারুণ মজা পেল রাদিফ। হাত তালি দিয়ে হেসে উঠল সে। পিউ ব্যথা পেল কোমরে, কিন্তু সাদিফের মেজাজ চড়ে বসল। ভাঙাচোরা চশমা খণ্ডর দিকে কিছুক্ষণ থম ধরে চেয়ে থাকলো, পরপর তুলে নিল হাতে। পিউ কোনো রকম উঠে দাঁড়ালো মাত্র। কোনো খেয়াল রাদিফকে ধরতে গিয়ে সাদিফের সঙ্গে বাড়ি লেগেছে। এতে তার দোষ নেই যদিও, তবুও ভীষণ দুঃখিত হয়ে বলতে গেল, সরি ভাইয়া, আমি। প্রথমবারের মতো ধমকে উঠল সাদিফ। রেগে আগুন হয়ে বলল, এক চড়ে মেরে সব দাঁত ফেলে দেবো তোর। চোখে দেখিস না? দিলি তো আমার প্রিয় চশমাটাকে ভেঙে। পিউ কেঁপে উঠল, ভয় পেল। ভাইয়ের রাগান্বিত অবস্থা দেখে হাসি মুছিয়ে গেছে রাদিফের। কেটে পড়ল সে। সাদিফের থেকে কোনো দিন একটা বকাও শোনানি পিউর বুকটা ভারী হয়ে গেল। কটরে জল জমল। উঁচু কণ্ঠ কানে যেতে ছুটে এলো জবা বেগম। উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ওকে জিজ্ঞেস করো। পিউ, তোর বয়স কত রে? সারাদিন ছোটাছুটি করস, পড়তে বসতে পারিস না। এক জায়গায় শান্ত হয়ে বসে থাকলে কি জাত যাবে তোর? বয়স যত বাড়ছে বুদ্ধি তত কমছে, বাড়ছে ছেলে মানুষই। পিউ মাথা নিচু করে ফেলল। চোখ থেকে 2 ফোঁটা জল গড়ালো গালে। জবা বেগম ওকে আগলে ধরে বললেন, এভাবে বলছিস কেন? একটা চশমার জন্য এত কথা শোনানোর কি আছে? কিনে নিতে পারবি না? সাদিফ নাক মুখ ফুলিয়ে বলল, যা বোঝো না সে নিয়ে কথা বলো না মা। তোমাদের আশকারাতেই ও এরকম হচ্ছে। ধুর, মুডটাই বিগড়ে দিল। সাদিফ গটগট পায়ে ঘরে চলে গেল। পিউ অনুতাপ করে ভেজা গলায় বলল, বিশ্বাস করো সেজমা, আমি ইচ্ছে করে করিনি। জবা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, জানি তো আমি মা, তুই ওর কথা ছাড়তো। পিউ ফের কিছু বলতে গেলেই চোখ পড়ল চৌখাটে। ধূসর দাঁড়িয়ে।
ছোটখাটো আখি আখি যুগল তার দিকেই চেয়ে। পিওর আর কিচ্ছু বলার ইচ্ছে করলো না। চোখ মুছে ঘরে গেল সে। জবা বেগম লম্বা নিঃশ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে সেও ফিরে গেলেন কাজে। ধূসরের লক্ষ্য করেননি। ধূসর বাড়িতে পা রাখলো, কোথাও না নেমে সোজা চলে গেল সাদিফের ঘরের দিকে। সাদিফ শার্টের দুটো বোতাম খুলছে কেবল, এর মধ্যেই দরজায় টোকা শুনে ফের লাগালো। দরজা টানতেই ওপাশ থেকে ধূসরকে দেখে অবাক হলো খানিক। সচরাচর তার রুমে আসে না সে। তেতো থাকা মেজাজও হাসার চেষ্টা করে বলল, ভাইয়া তুমি ভেতর আসো। ধূসর ঢুকলো না। এভাবে দাঁড়িয়ে গুমট সুরে সুধাসাপটা প্রশ্ন করলো, চশমার দাম কত তোর? কোন ব্র্যান্ড থেকে কিনেছিস? সাদিপ চোখ নামিয়ে দাঁড়ালো, মেঝের দিকে ভ্রু গুটিয়ে তাকানো। তার মুখমণ্ডল জুড়ে ধূসরের শুকনো চাউনির বিচরণ। ধূসর একই কথা আবার শুধালো, বললি না কত টাকা দিয়ে নিয়েছিস? সাদিপ যথোপযুক্ত উত্তর খুঁজে পেল না। চশমা ভাঙা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলল কি? না হলে ধূসর কোনোদিন এভাবে জিজ্ঞেস করতে আসতো না নিশ্চয়ই। কাজটা নির্ঘাত ঠিক হয়নি। সাদিফ সাফাই গাইতে আস্তে করে বলল, চশমার ফ্রেমটা অনেক দামি, প্রথম বেতন পেয়ে কিনেছিলাম, প্রিয় ছিল খুব। তাই বলে এভাবে রিয়েক্ট করবি? ধূসরের সুর প্রচণ্ড ধীর, যেন সামান্যতম মেজাজও নেই। সাদিপ তাকিয়ে বলল, তুমি তো জানো ভাইয়া পিউ কি পরিমাণ চঞ্চল। ওকে আমি এমনিতে বকি? কখনো বকেছি? আজ নিশ্চয়ই আমার খারাপ লেগেছে, তাই জন্যেই। ধূসর সামান্য হেসে বলল, তুই পিউকে বকিস না, কারণ তোর বকার মতো কোনো কাজই করেনি ও। আমি অন্তত দেখিনি পিউ যেভাবে আমার জিনিসপত্র এলোমেলো করে ঠিক সেভাবে তোরটা কখনো স্পর্শ করেছে। তুই না ডাকা অবধি এই ঘরেও আসে না পর্যন্ত। আজ সেইভাবে প্রথমবারের মতো তুই ওকে বকেছিস। আমার জানা মতে ঠিক যেইভাবে প্রথমবার ও তোর কোনো একটা জিনিস ভাঙল। সাদিফ অবাক না হয়ে পারল না। যে মানুষ বাড়িতেই থাকে না ঠিকঠাক, এত খবর তার নখদর্পণে কি করে? একটু চুপ করে বলল, আমার রাগ হয়েছিল বলে ওভাবে বলেছি। ওকে তো তুমিও বকো ভাইয়া। তার বেলা দেশে ফেরার পর কদিন সুন্দর করে ব্যবহার করেছো, তারপর যখন আস্তে আস্তে তুমিও দেখলে পিওর এক একটা কাণ্ড, সেই থেকে তো আজ অবধি আমিও কখনো দেখিনি তুমি ওর সাথে একটা ভালো করে কথা বলেছো। ধূসর শান্ত অথচ তপ্ত সুরে বলল, আমার আর তোর ব্যাপার এক নয় সাদিফ। সেটা তুই না জানলেও আমি জানি। তোর চশমা ভেঙেছে, কয়টা চশমা প্রয়োজন তোর আমি দেব। একটু দয়ার সামর্থ্য আমার কাছে, কিন্তু পরের বার আমি যেন না দেখি তুই পিওর সাথে উঁচু গলায় কথা বলছিস। শীতল হুমকিতে সাদিফের কপাল গুছিয়ে এলো। আকাশ থেকে পড়ল সে। ধূসরের এত দরদি হয়ে ওঠার কারণ বুঝল না। ধূসর লম্বা পায়ে হাঁটা ধরেছে। সাদিফের মেজাজ খারাপ হলো। যেখানে সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, সেখানে ধূসর তাকে টাকার গরম দেখালো। কত টাকা আছে ওর? রাগ চিপিয়ে রাখতে না পেরে বলেও ফেলল, বেকার মানুষের টাকার বড়াই, বিষদাঁত ছাড়া সাপের ন্যায়। সাদিফ ধরাম করে দরজা আটকালো। কথাটা চাপা সুরে বললেও কানে পৌঁছালো ধূসরের। শুনতে পেয়ে কদম স্থিতি হলো খানিক। কটমটে চিবুকে সে চোখ বুজে শ্বাস টেনে ঢোক গেল, তবে দাঁড়ালো না। সেইক্ষণে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল ধূসর। এতদিন ধরে যা তাকে বলে কইও করানো যায়নি, আজ এক মুহূর্ত ঠিক করলো তাই করার। এরপর চশমার গোডাউন ছুঁড়ে মারবে সাদিফের মুখের উপর। আফতাব শিকদার বরাবর নরম লোক। অফিসে যাবেন, ফিরবেন, খাবেন, বই পড়বেন, মাঝে মাঝে টেলিভিশন খবর দেখবেন, পত্রিকা পড়বেন, এইসবই রুটিন। কথা কম বলেন, ঝামেলা কম জড়ান। এই জন্য তিনি চার ভাইয়ের মধ্যে বাবা মায়েরও প্রিয় ছিলেন, সাথে ভাইদেরও। এমনকি ভাতিজা ভাতিজেরও ভীষণ পছন্দের করেন উনাকে। অথচ মানুষটা একটাই আক্ষেপ, নিজের ছেলেটাই বিগড়ে যাচ্ছে, তাকে একটু মানে না। কানের কাছে মালা জপেও নিতে পারলেন না ব্যবসায়। ভাবতে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে বুক ফুঁড়ে। তার এত দুঃখ, অথচ রুবাইদা বেগম এতেই সন্তুষ্ট। ধূসর যাই করবে তাতেই যেন মহৎ। অবশ্য এর হাজারখানেক কারণও আছে। মিনা বেগমের পেটে তখন পিউ। বাড়িতে পুরুষ বলতে ছিল না কেউ, বেরিয়েছিল রোজকার কাজে।
ছোট ভাই আনিসের বিয়ে হয়নি তখনও। জবা বেগম ছিলেন বাপের বাড়ি, আর রুবাইদা বেগম গেছিলেন পুষ্পকে স্কুল থেকে আনতে। বাড়িতে মিনা বেগম একাই ছিলেন, সাথে অনেক দিনের পুরনো বুয়া তাদের। পুষ্পর স্কুল কাছাকাছি হয় রুবাদা ভাবলেন যাবেন আর আসবেন। তাছাড়া ডেলিভারি ডেট ছিল 5 দিন পর। চিন্তার কিছু নেই বলেই ওইটুকু সময় একা রেখে গেলেন মিনা বেগমকে। অথচ বিপত্তিটা যেন তখনই বাধল। তলপেট ব্যথায় ঘুম ছুটে গেল মিনা বেগমের। নামতে গিয়ে অসতর্কতায় পিছলে পড়লেন, লুটিয়ে গেলেন মার্বেল মেঝেতে। বুয়াও চলে গেছে কিছুক্ষণ হলো। ফাঁকা বাড়িতে গঙ্গানোর শব্দ দেয়ালে দেয়ালে মিলিয়ে গেল। সেই সময় সবে স্কুল থেকে ফিরেছে ধূসর। বয়স তখন 10-এর কোঠায়। কক্ষে ফিরতে গিয়ে কর্ণকুহর হলো বড় মায়ের চাপা আর্তনাদ। পিঠ ব্যাগ মাঝপথে ফেলে রেখে ছুটল সে। ব্যথার অবস্থা খারাপ মিনা বেগমের। ধূসর দিশেহারা হয়ে পড়ল। অতটুকু মানুষ কি করবে, কোথায় ধরবে মাথায় ঢুকল না। বাড়ির কাউকে ফোন করে সময় নষ্ট করা যাবে না, তাই বুদ্ধি করে সবার আগে ফোন লাগালো পরিচিত ডাক্তারের নিকট। 10 মিনিটের মাথায় অ্যাম্বুলেন্স এলো। পুরোটাই সময় ধূসর মিনা বেগমের মাথার কোলে নিয়ে বসেছিল। ছোট ছোট হাত বিশ্রামহীন বুলিয়েছে ওনার চুলে। মিনা বেগম সব বুঝলেও কথা বলার শক্তি নেই, নেতিয়ে পড়ছেন। হাসপাতালে নেওয়া হলো ওনাকে। ধূসর সঙ্গে সঙ্গে ছুটল। মানুষ অতটুকু হলেও বুদ্ধিমান, চটপটে কম ছিল না। এই মাথা থেকে ও মাথা দৌড়িয়েছে সেই। সাথে যদিও পারিবারিক ডাক্তার হুমায়ুন ছিলেন, এরপরও ধূসর পরিবারের বাকিদের খবর দেয়। ধীরে ধীরে তারাও কাজ বাজ ফেলে ভিড় করলো হাসপাতালে। আফতাব সিকদার প্রথম দিকে রাগারাগি করলেন ছেলের উপর। কেন আরও আগে জানালেন না তাদের? নিজের পাকামো করলো, নিল এত বড় ঝুঁকি। অথচ আমজাদ সিকদার প্রাণ ভরে দোয়া করলেন ছেলেটা না থাকলে কি হতো আজ। ধূসরের কোনো দিকেই মন নেই, সে মনোযোগ দিয়ে প্রার্থনায় ব্যস্ত। বড় মার চিৎকার ছটপটানি নিজ চোখে দেখেছে সে। কষ্টে বুক ছিঁড়ে যাচ্ছে তার। সে তো মায়ের মতোই আদর করেন ওকে। এরপর পরই ওটির ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। ডাক্তার হুমায়ুন জানালেন মেয়ে হয়েছে। আমজাদ সিকদার মনে মনে ক্ষুণ্ণ হয়েছিল যদিও, আশা করেছিলেন ছেলের, কিন্তু বুঝতে দেননি কাউকে। হেসে আড়াল করেছিলেন। তবে সব থেকে যে মানুষটা বেশি খুশি হয়েছিল সে ছিল ধূসর। বড় মায়ের সব কষ্ট শেষ, আর ব্যথা করবে না ভেবে আনন্দ পেয়েছিল। অনুমতি পেয়ে সবাই যখন মিনা বেগম আর সদ্য জন্ম নেওয়া পিউকে দেখতে গেল, মিনা বেগম সবার প্রথমে ধূসরকে কাছে ডাকলেন। কোমল কণ্ঠে বললেন, আমার মেয়েকে সবার আগে তুই নে ধূসর, আজ তোর জন্যই তো বেঁচে ফিরলাম। ধূসর কাপা হাতে তুললেন, পিউকে কোলে নেয়। পিউ কুটি কুটি পা ছেড়ে কাঁদছে। মিনা বেগম হাউমাউ করে কেঁদে ওঠেন। আজ শোয়া থেকে ধূসরকে আর ধূসরের কোলে থাকা পিউকে জড়িয়ে ধরেন। পরিবারের সবার বড় ছেলে হওয়ায় চোখের মণি ধূসর। এই ঘটনার মাত্রাটা যেন বৃদ্ধি পেয়েছিল আরও। কিন্তু সে ছেলেই এত ভালোবাসার মূল্য দিল না। আফতাব সিকদার ভাবনা কেটে গেল কারো জুতোর শব্দে। আর চোখে একবার বিছানায় শুয়ে থাকা রুবাইদার বেগমের দিকে চোখ বুলালেন। সারাদিন কাজবাজ সেরে কিছুক্ষণ হয়েছে শুয়েছেন। দেখতে দেখতে আওয়াজটা দরজায় এসে থামলো। ওপাশ থেকে অনুমতি চাইল, আসবো। গলার সুর পেতেই ঔৎসুক্য যেন 3 গুণ ভর করে আফতাবের। হঠাৎ এই মানুষ তার ঘরে কেন? কৌতূহল চাপিয়ে কণ্ঠটা একটু ভারী করে জবাব দিলেন, এসো। রুবাইদা বেগম তৎক্ষণাৎ নড়েচড়ে উঠে বসলেন। ক্লান্তির সব ছুটে গেছে ছেলের গলা পেতে। ধূসরকে দেখে গদগদ হয়ে বলল, আয় বাবা আয়, ভেতরে আয়। আফতাব সিকদারের মনে হলো 6 বছরের রিক্তকে ডাকলেন তিনি। এত দামড়া ছেলেকে কেউ এভাবে আহ্লাদ করে ডাকে? ধূসর ভেতরে এসে দাঁড়ালো। আফতাব সিকদার বিছানা ইশারা করে বললেন, বসো। ধূসর বলল না। যা দেখে অতীত ভঙ্গিতে মাথা নাড়লেন আফতাব। সহ্যসীমা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? ধূসর একবার মায়ের দিকে তাকালো, যিনি আগ্রহ ভরে দেখছেন তাকে। এরপর বাবার দিক ফিরে সরাসরি ঘোষণা করলো, কাল থেকে অফিসে যেতে চাই আমি। বয়স্ক মানুষ দুটো এক
চোটে ধাক্কা খেলেন। দুজন একে অপরের দিকে হাঁ করে চেয়ে রইলেন ছেলের দিকে। ধূসরের এতটুকু ভাবান্তর হলো না। পরপর বলল, আমি কাল থেকে ব্যবসায় বসবো। রুবাইদা বেগম অস্থির চিত্রে শুধালেন, সত্যি অফিসে যাবি? সান্ত্বনা দেওয়ার মতো কথা এটা। না তা নয়, এতদিনে বলেও। আফতাব শিকদার হাত উঁচিয়ে থামিয়ে দেন উনাকে। সন্দিহান কণ্ঠে বললেন, ভেবে বলছো তো? পরে মত বদলাবে না তো? ধূসর টানটান হয়ে দাঁড়িয়ে জবাব দেয়, তুমি আমাকে চেনো। মুহূর্তে মুহূর্তে মত বদলটা নিশ্চয়ই আমার সাথে যায় না। যা বললাম ভেবেচিন্তে বলেছি। আফতাব শিকদার চুপ করে যান। ধূসর বেরিয়ে গেল। তিনি বিমোর চেয়ে থাকলেও চোখে হাসলেন, বুক ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। যাক, অবশেষে ছেলের সম্মতি হলো। প্রিয় ঘরের দরজা আটকে বসেছে। সেই দরজা ধাক্কাধাক্কি করেও খোলানো গেল না। তখন ঝোঁকের বসে বকাঝকা করলেও এখন হাঁসফাঁস করছে সাদিফ। এই নিয়ে ষষ্ঠবারের মতো চক্কর কাটল পিউর দরজার সামনে দিয়ে। তারপর ভেবেচিন্তে বাড়ি দিল কাঠের উপর। নরম কণ্ঠে ডাকল, পিউ, খোল না দরজাটা। ওপাশ থেকে উত্তর এলো না। সাদিফের মাথা খারাপ হয়ে গেল। সে দিকদিশা খুঁয়েই লাথি বসালো দেয়ালে। খিটমিট করে বলল, অসহ্য, যেমন চাই কর, খুলতে হবে না দরজা। রেগেমেগে নিচে নামলো সাদিফ। ধূসর ভাই বকতে বকতে শেষ করে দিল, তো পিউ এরকম করে না, তাহলে তার বেলায় এসবের মানে কি? সাদিফের মুখের ভঙ্গি দেখে অসহায় শ্বাস ফেললেন জবা বেগম। তারা পেছনের মহা ঝামেলায়। এত বড় বড় ছেলে মেয়েদের বাচ্চামো দেখতে দেখতে অতিষ্ঠ তারা। মিনা বেগম পিউর উদ্দেশ্যে বললেন, কি একটু বলেছে তাতে জাত গেছে ওনার। খেতে হবে না তোকে, শুধু খাবারটা পচুক খালি। দেখিস কি করি, একদিন না একদিন দরজা তো খুলবেই, তাই না? পিউ ঘরের ভেতর বোম হয়ে আছে। কান্নাকাটির ফলে নাক মুখ লালিত। একটা সামান্য চশমার জন্য সাদিফ এইভাবে বলবে, এই স্বপ্নেও ভাবা যায় না। পিওর ঠোঁট পুনরায় ভেঙে এলো। রাগটা আসলে কার উপর লাগছে সে নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ধূপধাপ করে পড়ার টেবিলে বসতে গিয়ে খাতা বের করলো। কলম ছোঁয়াতে গড়গড় করে কিছু কথা উগরে এলো। তারপর সারা পৃষ্ঠা জুড়ে অভিযোগ লিখলো ধূসরের নামে। আপনার জন্যই আমাকে সাদিফ ভাইয়াও কথা শোনালেন আজ। আপনার জন্য আমার কপালে আর কত শনি আছে ধূসর ভাই। যদি না আপনি ওই পেতনিটাকে ঘাড়ে বয়ে আনতেন, আমি নিশ্চয়ই কাঁদতাম না। রাদিফও আপনাকে ফোন করতো না, তাহলে ওর পেছনও ছুটতাম না আমি। আর এরকম ধাক্কা লাগতোও না সাদিফ ভাইয়ার সাথে। এই যে ওনার প্রিয় চশমা ভাঙলাম, এই সব দোষ আপনার। আমি বরাবর নিরাপদ মানুষ, অথচ তাল আমার পিঠেই পড়ে। ধূসর ভাই, আপনি একটা চোর। অনুমতিবিহীন আমার মন চুরি করেছেন, আবার তা নিয়ে ছিনিমিনি খেলছেন। চোরের সাথে সাথেও আপনি একটা দজ্জাল, শিয়ান লোক। বাকিদের বেলায় মুখ থেকে রস ঝরে, আর আমার বেলায় ওষুধের মতো তেতো কেন? আমার ভালোবাসায় না কেন ধূসর ভাই? এখন যদি ভালোবাসতেন গল্পটা অন্যরকম হতো না? এই যে আমি অভিমান করে দরজা আটকে বসে আছি, একটু সান্ত্বনা তো দিতে আসতেন। এসে নরম সুরে ভালোবেসে জিজ্ঞেস করতেন কি হয়েছে। বিশ্বাস করুন, আমি সেখানেই ভুলে যেতাম সব। আপনি মানুষটা এমন কেন ধূসর ভাই? কেন এত পাষাণ? একটা পাথরের সাথে মাথা ঠুকলে সেখানে থেকেও রক্ত বের হয়, তাহলে আপনি পাথরের চেয়েও খারাপ? দাড়ি টানার আগেই দরজার ফের টোকা পড়ল। পিউ বিরক্ত হয়ে ভাবে সাদিব বা অন্যরা বসে রইল। দরজা খুলবে না ভেবে তখনই ওপাশ থেকে ভেসে আসে কাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর, পিউ। পিউর চোখ বেরিয়ে এলো। বিস্মিত হয়েছে সে। ধূসর সত্যি এসেছে? বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। তারপর হুলস্থুল করে খাতা উল্টে বইয়ের চূড়ায় ভাঁজে লুকালো। চটপট পায়ে এসে ছিটকিনি টেনে খুলল। ধূসরকে দেখতে হলে ছোটোখাটো পিউর চোখ আকাশে তুলতে হয়। সে এখনও একই কাপড় পরে। পিউ একটু অবাক হলো। ধূসর মাত্রাধিক পরিপাটি না হলেও নিজেরটুকু ভালো বোঝে। বাড়ি ফিরে এক মুহূর্ত বাইরের কাপড়ে থাকে না সে। তাহলে উনি কি এখনো রুমে যাননি? তক্ষুনি ধূসর মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে? পিউয়ের অষ্ট আলাদা হয়ে পড়ে। খাতায় লেখা কথাগুলো মাথায় আসে। সে এরকম কিছু লিখে এলো না? মিলযুক্ত ঘটনার মুহূর্ত মধ্যে মন ভালো হয়ে গেল তার। ধূসর খানিকক্ষণ তার
মলিন চেহারাখানা দেখলো, জিজ্ঞেস করলো, খাবি না? পিউ নড়ে উঠে, হ্যাঁ, আয়। ধূসর পা বাড়াতেই পিউ ডেকে পড়ল, শুনুন। ধূসর ফিরে না তাকিয়ে বলল, কি? পিউ ঠোঁট কামড়ে সময় নিয়ে বলল, মারিয়া আপু আপনার কেমন বন্ধু? ধূসর তাকালো, কেন? এমনি। তোর পরীক্ষা এরকম কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। কাঠখোট্টা জবাবে পিউ মুখ কালো করে বলল, আপনি এরকম করছেন কেন ধূসর ভাই? আপনার যে একটা মেয়ে বন্ধু আছে, আগে তো কখনো শুনিনি, হঠাৎ ইনি কোত্থেকে উদয় হলেন? উনি শুধু আপনার বন্ধু তো? ধূসর চোখ শুরু করে বলল, তুই খেতে আসবি? হ্যাঁ বা না? গুরুগম্ভীর সুরে পিউ ঠোঁট উল্টায়, অনেক কিছু বলতে চেয়েও ব্যর্থ হয়। হাত পা ছুটতে ছুটতে হাঁটতে নেয়, সাথে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, যাচ্ছি। সবসময় আমার সাথেই সবাই এমন করে, আর আপনি তো এক ধাপ এগিয়ে। আপনার মেজাজে শোরুমের ধমকানো অফার যেন আমার জন্যই বরাদ্দ। পিউ ভাবল ধূসর শুনেও না শোনার ভান করবে, সচরাচর যা হয়। অথচ পেছন থেকে ধূসর বলে ওঠে, তুই তো তাই চাস। যে নিজে এসে আত্মসমর্পণ করে তাকে বন্দি না করে উপায় আছে? পিউ থমকালো, ঘুরে তাকালো, চোখ পিট পিট করে বলল, তার মানে? ধূসর ভ্রু নাচিয়ে বলল, সোজা হাট। পিউ তবুও দাঁড়িয়ে, ধূসর নিচের দিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে আবার তাকালো। ঠান্ডা সুরে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তোকে যেন টেবিলে পাই। ধূসর ঢুকে গেল কামরায়। পিউ অবোধ বনের চেয়ে রইল। কি বলল ধূসর ভাই? এরপর নিজেকে সামলে সিঁড়ি বেয়ে নামলো। অত্যাধিক রাগে শরীরের রক্ত গরম হলো সাদিফের। দাঁত কিরমিরিয়ে এভাবেই বসে রইল। এত সময় ধরে সে ডাকলো, অথচ পিউ পাত্তা দিল না। পাত্তা কি? একটা উত্তর অবধি দেয়নি। অথচ যেই মাত্র ধূসর ভাই এলো, খুলে গেল দরজা। পিউ নিচে নামতেই সবাই এমনভাবে তাকালো যেন আগন্তুক এগিয়ে আসছে। নিচের সিঁড়িটায় পা রাখতেই রাদীপ ছুটে এসে হাত ধরল। ভীষণ অনুতপ্ত হয়ে বলল, সরি পিউপু, আমার জন্যই এত বকা শুনতে আজ। আমার একদম ঠিক হয়নি বড় ভাইয়াকে ফোন করা, তাহলে এসব কিচ্ছু হতো না। রাদীপের ফর্সা মুখ টকটকে হলো, কেঁদে দেবে ছেলেটা। পিউ এর প্রতি ভালোবাসা গভীর তার, এত কিছু হবে কে জানতো। পিউ মুচকি হেসে বলল, ধুর বোকা, ছোট ভাইয়ের সাথে কেউ রাগ করে? তুমি তাহলে আমার উপর রেগে নেই? পিউ ওর গাল টেনে বলল, একটুও না। সেই মুহূর্তে রাদীপের ঠোঁটে হাসি ফুটল, চকচকে মুখ চোখে মাথা বুলিয়ে বলল, তাহলে ঠিক আছে। সুমনা বেগম বললেন, ও পিউ, কখন থেকে ডাকছি তোকে, আয় আয় খেতে বস। মিনা বেগম বললেন, ওর ধূসরের ঝাড়ি না খেলে আসলে পেট ভরে না। পিউয়ের মনে হলো কথাটা সঠিক, না হলে যার নামে অভিযোগ লিখে খাতা ভরল তার এক ডাকে দরজা খুলল কেন? সে চায় ধূসর বকুক, রাগ দেখাক, ধূসর লক্ষ কোটি বার থাপ্পড় দেবে বললেও পিউয়ের কাছে কিচ্ছু হয় না। সেখানে সাদিফের এক ধমকেই কেঁদে ফেলল আজ। কি অদ্ভুত, যাকে ভালোবাসা যায় তার সব কিছু কি এত ভালো লাগে? পিউ আস্তে ধীরে এসে বসল চেয়ারে। সাদিফ তুষার খণ্ডের ন্যায় বসে তখনও, ডানে বামে তাকানোর বারণ যেন। মিনা বেগম মাছের বড় একটা টুকরো একটা প্লেটে তুলতে তুলতে বললেন, দোসরের খাবারটা রুমে দিয়ে আসি। জবা বেগম বললেন, আমি যাই, আমাকে দাও। এরই মধ্যে আমজাদ শিকদার, আফতাব আর আনিস নেমে এলেন নিচে। ওনাদের দেখে জবা বেগম গেলেন না আর। এ নিয়ে আবার একটা কাহিনী হবে। পুষ্প ওরা সবাই আসতেই টেবিল ভরল কানায় কানায়। আফতাব শিকদারের মুখ হাসি খুশি, অনেকদিন পর হাস্যোজ্জ্বল চেহারাটা দেখে গেল। আমজাদ শিকদার লম্বা পাঞ্জাবের মতো গুটিয়ে ছোট একটা বাটিতে ভেতর হাত ধুলেন। ওনার থালার ভাত দিলেন রুবাইদা বেগম। আমজাদ ভাত মাখতে মাখতে হঠাৎই জিজ্ঞেস করলেন, ধূসর খাবে না? প্রত্যেকে ঝটকা খেলো, তড়িৎ বেগে তাকালো ওনার দিকে। এতগুলো চোখ একসাথে আছড়ে পড়ায় সামান্য হতভম্ব হলেন আমজাদ। না মানে দেখছি না টেবিলে, ডাকো তো। গত 2 বছরে ধূসর বাপ চাচাদের সাথে এক টেবিলে খায়নি। খেতে বসে তোলা প্রসঙ্গ তার অপছন্দ বিধায় ভদ্রতার সহিতে এড়িয়ে গেছে বারবার। প্রথম প্রথম জানতে চাইলেও ধীরে ধীরে বিষয়টা বোধগম্য হতেই তারাও আর জিজ্ঞেস করতেন না। আজ এতগুলো দিন পর প্রত্যাশার বাইরে কিছু শুনে সবাই অবাক চোখে চেয়ে রইল।
রুবাইদা বেগম ভাত তোলা চামচটা ওভাবেই ধরে আছেন। একমাত্র স্বাভাবিক রইলেন আফতাব শিকদার। নিরুদ্বেগ সে। পিউয়ের ঠোঁটদার এক হচ্ছে না, বড় চোখ দুটো মারাত্মক আকার পেয়েছে। পুষ্প ভাত গিলতে পারছে না। আনিসও হতবাক চেয়ে। মিনা বেগম মিনমিন করে বললেন, না মানে ও তো খায় না এখন। আমজাদ শিকদার পুষ্পকে বললেন, ওকে ডেকে আনো যাও। পুষ্প ওঠার আগেই ধূসরকে নামতে দেখা গেল। সোজা এসে পিওর মুখোমুখি বসল সে। এই দৃশ্য আরেক দফা হোঁচট খেল সকলে। আমজাদ শিকদার চুপ করে গেলেন। ধূসরকে বসতে দেখে কথা হারিয়ে গেল সবার। মূর্তি বনে রইলেন যেন। রিক্তর খাবার চিবানো ছাড়া শব্দ নেই এখানে। একে অন্যের দিকে জিজ্ঞাসা নিয়ে তাকাচ্ছে। একজন আরেকজনেরকে ভ্রু ইশারা করে জানতে চাইছে ঘটনা কি। ধূসরের খাবার বাড়ার সময় আমজাদ শিকদার বললেন, ওকে বড় মাছের টুকরাটা দাও। মিনা বেগমের হাত সেখানেই স্থিত হলো। বিরাট বিস্ময় সমেত স্বামীর পানে চাইলেন। ধূসর নির্বিকার। ঘটনার আগামাথা কেউ কিছু বুঝতে পারছে না। সুমনা বেগম সনর্তপণে জবা বেগমকে শুধালেন, কি হচ্ছে বলো তো সেজো আপু? ভাইজানের হঠাৎ কি হলো? জবা বেগম বোকার মতো দুদিকে মাথা নেড়ে বললেন, জানি না রে। রুবাইদা বেগম হিসাব করছেন ধূসর ব্যবসার যাবে, এটা কি ভাইজান জানতে পেরেছেন? সেজন্য কি ওর প্রতি ভাইজানের সব রাগ মিটে গেল? আফতাব শিকদার মিটিমিটি হাসলেন সবার চেহারা দেখে। তখন আনিস কানের পাশে মুখ এনে বললেন, মেজো ভাই কিছু বুঝতে পেরেছ? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। আফতাব মৃদু হেসে বললেন, বলছি দাঁড়া। এরপরেই তিনি আনন্দ নিয়ে ঘোষণা করলেন, একটা সুসংবাদ আছে। সকলে মনোনিবেশ ঘুরে গেল। আফতাব মিনা বেগমকে বললেন, আপনাদের ছেলের সুবুদ্ধি হয়েছে ভাবি। সে আগামীকাল থেকে অফিসে যাবে বলেছে। এটা ঘোষণা ছিল না, ছিল উচ্চ শব্দে বিদ্যুৎ চমকানোর। পিউয়ের মাথা চক্কর দিল শুনে। প্রত্যেক কর্তব্যবিমূঢ় হয়ে তাকালো ধূসরের দিকে। ভ্রুক্ষেপহীন ছেলেটা স্বস্তির ভঙ্গিতে গ্লাসে চুমুক দিয়ে পানি খাচ্ছে। মিনা বেগম চোখ কপালে তুলে বললেন, সত্যি বলছো? আফতাব শিকদার হেসে মাথা নাড়লেন। বললেন, ওকে জিজ্ঞেস করুন, সামনেই তো আছে। কিন্তু তার আগে জবা বেগম হন্তদন্ত ভঙ্গিতে শুধালেন, সত্যি ধূসর, তুই অফিসে যাবি? ধূসর ছোট করে বলল, হুম। সকলের ঠোঁটে হাসি ফুটল। পিউ লম্বা করে মুক্ত প্রশান্ত শ্বাস টানল। এবার আর তাদের বিয়েতে আপত্তি করবে না বাবা। ধূসর ভাই চমৎকার কাজ করেছেন যে। সে লাজুক হেসে বিড়বিড় করল, আমার ডেইরি মিল্কটা। মিনা বেগম হৈ হৈ করে বললেন, দেখলেন তো, আমি বলেছিলাম না, সময় হলে ধূসর ঠিক সিদ্ধান্তই নিবে। মিলল তো? আমজাদ শিকদার খুশি খুশি কণ্ঠে বললেন, আমি ভীষণ খুশি হয়েছি ধূসর। এতদিনে আমার কথা রাখছো তুমি। ধূসর কিছু বলল না। অবশেষে যে তুমি ব্যবসায় আসছো, রাজনীতি ছাড়ছো, ভেবেই আমি আনন্দিত। ধূসরের খেতে থাকা হাতটা থেমে গেল। আপনাকে কে বলল চাচু আমি রাজনীতি ছাড়ছি? আমজাদ শিকদার কপাল কোঁচকালেন। মানে? ধূসর স্পষ্ট জবাব দিল, আমি রাজনীতি কখনো ছাড়ব না, দুটো একসাথেই সামলাবো। আমজাদ শিকদার হাসি হাসি চেহারায় দপদপ করে নিভে গেল। একই রকম আশাহত হলেন আফতাব শিকদার নিজেও। উদ্বেগ নিয়ে বললেন, দুটো একসাথে কি করে সামলাবে? ব্যবসা করা মুখের কথা না। দেখা গেল দু নৌকায় পা দিতে গিয়ে সব ডোবালে। সেটা সময় বলে দিবে বাবা। এখনই ভবিষ্যৎ বাণী করে তো লাভ নেই। ছেলের অতগুলো উত্তর আফতাবের পছন্দ হয় না। আমজাদ শিকদারের চেহারা থমথমে হলেও দ্বিরুক্তি করলেন না। মনে মনে ভাবলেন, আগে তো ব্যবসায় বসুক, একবার মন বসে গেলে রাজনীতি নিজে থেকে ছেড়ে দিবে। ধূসরের এই সিদ্ধান্তে সবাই পুলকিত হলেও সাদিফের চেহারা ঘুটঘুটে হয়ে আসে অন্ধকারে। খাওয়া মন্তর হয় সেখানেই। বুঝতে বাকি নেই ধূসর ওর উপর জেদ ধরে করলো এমন। নির্ঘাত কথাটা শুনতে পেয়েছে। অনুশোচনা হলো সাদিফের। ধূসর তার বড় ভাই, তাকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক হয়নি। ক্ষমা চেয়ে নেবে বরং। তখনই সাদিফের চোখ পড়ল পিওর দিকে। পিও অভিভূতের ন্যায় ধূসরকে দেখছে। ঠোঁটের কোনায় এক চিলতে হাসি। পরপর ধূসরের দিকে তাকালো সাদিফ। ধূসর খাচ্ছে। খাওয়ার ফাঁকে আচমকা তাকালো। চোকাচোকি হলো পিওর সহিত। ধূসর হাসলো কিনা বোঝা গেল না।
একটু চেয়ে থেকে আবার চোখ নামালো সে। সাদিফের অদ্ভুত অনুভূত হয়, অস্থির লাগে। খাবার মাঝপথে ফেলে উঠে দাঁড়ায়। প্রশ্ন করলে বলে যায় খাওয়া শেষ।